দাদি ভাই, একটু অন্য প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই। সেটা হচ্ছে যে আপনারা দীর্ঘদিন থেকে বলেছেন যে জুলাই সনদটা দ্রুত বাস্তবায়ন করার জন্য আপনার ইনকলাব মঞ্চের এর জন্য কিন্তু শক্তিশালী আন্দোলনও আমরা দেখেছি। এখন অনেকটা সময় তো পেরিয়ে গেছে, জুলাই গেছে, অগাস্ট, এখন সেপ্টেম্বরও পার হয়ে যাচ্ছে, সামনে নির্বাচন। এই জায়গায় আসলে জামাত ইসলামীর ওই জায়গাটার সঙ্গে আপনারা কি একমত, বা ইসলামী আন্দোলন থেকে অন্য দলগুলো যারা এই আন্দোলনটা মাঠে নিয়ে আসছে তাদের দাবি হচ্ছে জুলাই সনদের ভিত্তিতেই আসলে এই নির্বাচনটা হতে হবে সামনে? এই বিষয়ে আপনাদের আসলে অবস্থান কি? ধন্যবাদ। মানে জামাত ইসলামী আজকে যেটা বলেছে সম্ভবত তাদের ৫ দফার প্রথম দফা যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। আমি একটু বিনয়ের সাথে জানিয়ে রাখতে চাই যে জামাত ইসলামী এইটা বড় করে বলবার অনেক আগে ইনকিলাব মঞ্চ কয়েক দফা সংবাদ সম্মেলন করে আমরা খুবই ক্লিয়ারলি বলেছি যে আমাদের নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে। বরং যদি ডিসেম্বরেও করা যায় কোনো সমস্যা নাই, যদি প্রস্তুতি নিয়ে। কিন্তু সেই নির্বাচনের ম্যান্ডেট কী হবে সেটা নিয়ে আমরা দুটো কথা হাজারবার বলেছি। প্রথমটা হলো অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। এখানে একটু ক্লারিফিকেশন দরকার যে এই জুলাই সনদের যে ভিত্তিতে নির্বাচন হবে, তাহলে এখন তো পার্লামেন্ট নাই, এটাকে কিভাবে রেটিফাই করবে আমরা এটাও ক্লিয়ার করেছি। জুলাই সনদের অনেকগুলো ইস্যু আছে, যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারে তাহলে অনেকগুলো আছে যেগুলো রাষ্ট্রপতির অধ্যাদেশ বলেই এখনই সেটাকে অ্যাক্টিভ করা সম্ভব, এবং বাকি যেগুলো থাকবে সংসদে করতে হবে সেটারও টাইম ফ্রেমওয়ার্ক বেঁধে দিয়ে সকল রাজনৈতিক দলের সিদ্ধান্তে সাইন করতে হবে, চার্টার করতে হবে যে আমরা যে বলেছি উচ্চকক্ষ করব, সেই উচ্চকক্ষ কতদিনের মধ্যে করব। যেমন বিএনপি একটা ব্যাপার ক্লিয়ার করেছে, তারা বলেছে যে জুলাই সনদের যেই ব্যাপারগুলো সংবিধানে ইনকর্পোরেট করতে হবে তারা বলেছে ২ বছর। আমরা বলেছি ওকে, তারা ২ বছর বলেছে, কিন্তু এক্ষেত্রে আমাদের দাবি হলো এটা সর্বোচ্চ ৬ মাস ইজ মানে গুড এনাফ। যেহেতু এই ব্যাপারে ঐক্যমত্য একটা হয়েই গেছে, সুতরাং ৬ মাসের মধ্যে এখন সময়টা আরও ২ মাস বাড়ানো যায় কিনা কমানো যায় এটা নিয়ে আলাপ হতে পারে, কিন্তু আমরা বলেছি জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। সেটা যদি না হয় তাহলে আমাকে বলেন ঠিক পুরাতন কাঠামোর সব কিছু পুরাতনের মধ্য দিয়ে আপনি কি করে ঈদের মতো একটা উৎসব মুখর নির্বাচন করবেন? মানুষ কেন লাইন ধরে নির্বাচন দিবে সেই পুরনো কাঠামোর পুরনো ব্যবস্থাপনার মধ্য দিয়ে? বরং এখনও তো আমরা বলি এই যে আমাদের নির্বাচন আমরা কতটুকুন ভালো করতে পারবো জানি না, কারণ প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে যারা তার কমিশনার তাদের বিগত ২টো নির্বাচনের অভিজ্ঞতা আছে। তো বিগত ২টো নির্বাচন হলো দিনের ভোট, রাতে ব্যালট ভরা, বাক্স পুরো খালি করে ফেলা অথবা ভরে ফেলা, ক্যান্ডিডেটদেরকে বাড়ি ছাড়া করা। তো সেই এক্সপিরিয়েন্স যদি এবারও কাজে লাগানো হয় তাহলে তো মানে এটা কি করে মনে করেছেন জানি না। আমাদের প্রথম দফা ছিল যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, দ্বিতীয় যেটা ছিল এটা কতটুকুন বাস্তবায়ন করবে রাজনৈতিক দল সেটা আমরা জানি না, কিন্তু আমাদের বলার কাজ আমরা বলতেই থাকবো, যে আজ হোক ১০ বছর পরে হোক, সেটা হলো এই নির্বাচনের ম্যান্ডেটটা কি হবে। আমরা বলেছি এই নির্বাচনের ম্যান্ডেট হবে নতুন বাংলাদেশে নতুন সংসদে জনগণের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করবে রাজনৈতিক দলগুলো মিলে। কারণ এই যে মুজিববাদী বাকশালী ফ্যাসিবাদের সংবিধান, এই সংবিধানকে বেগম জিয়া পর্যন্ত বলেছিলেন যে এটাকে ছুঁড়ে ফেলা হবে। এই সংবিধানের তো আর কোনো থাকে না যখন বাকশালের মধ্য দিয়ে এই সংবিধানটাকে নাই করে দেওয়া হয়েছে, গণতন্ত্রকে মাটি দিয়ে করে হয়েছে। সেখানে পৃথিবীর এমন নজির আছে কিনা আমার জানা নাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি মূলত সামরিক শাসক ছিলেন, সামরিক ফরমান জারি করে তিনি গণতন্ত্র ফিরিয়েছেন। তো একজন সামরিক শাসক কতটা আপনি ভাবেন যে গণতন্ত্রায়নের পথে তিনি এতটা মুভ দিয়েছেন। এরপর সংবিধানটাকে কাটাছেটা এখনও যেটা আমি বলতে চাই, এই সংবিধানে বেসিক স্ট্রাকচার রাখা হয়েছে অনেকগুলো যেটা আপনি কোনোদিন হাত দিতে পারবেন না। তো এই সংবিধানের বেসিক স্ট্রাকচারে হাত দিতে পারবেন না, কিন্তু এমন অনেক ব্যাপার আছে জুলাই সনদের মধ্যে ঐক্যমত্য হবে যেটা পরবর্তীতে আপনাকে কি করতে হবে, রেটিফাই করতে হলে ওখানে হাত দিতে হবে। তাহলে যদি আপনি ওই বেসিক স্ট্রাকচার ভাঙতেই পারেন তাহলে একটা নতুন সংবিধান জনগণের, কারণ এই বাংলাদেশের জনগণের সব থেকে বড় কষ্ট কি, এই মুক্তিযুদ্ধের পরে সে নিজের সংবিধান নিজে প্রণয়ন করতে পারে নাই, কারণ যারা সংবিধান তৈরি করেছিল তাদের ম্যান্ডেট ছিল না স্বাধীন বাংলাদেশের সংবিধান করবার জন্য, তাদের ম্যান্ডেট ছিল পাকিস্তান রাষ্ট্রের আনুগত্যের মধ্য থেকে পাকিস্তানের জন্য সংবিধান করা। এবং দ্বিতীয়ত যেটা করেছে তারা সেই একটা গণপরিষদ নির্বাচন দেয় নাই। তৃতীয়ত তারপরে তারা যেটা করেছে এই সংবিধানের প্রস্তাবনা পর্যন্ত ভারত থেকে লিখে দেওয়া হয়েছে, যেটা এখন দুনিয়ার সবাই জানে। চতুর্থত ১৯৭৩ যে প্রথম কারচুপির নির্বাচন, ভোট চুরির নির্বাচন, যেটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব হয়েছে, এবং বঙ্গবন্ধুর বিপরীতে যিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন তাকে গুম পর্যন্ত করা হয়েছে, এটা মিডিয়া আজ পর্যন্ত কেউ বলে না। এটা হলো বাংলাদেশের পরিণতি। তো সেই সংবিধানকে আমাদের জান পরাণ দিয়ে টিকিয়ে রাখতে হবে। আবার বলা হয় যে দেখেন, আমি আপনাকে বলতে পারবো ফ্রান্সে এখন পর্যন্ত কয়টা রিপাবলিক হয়েছে, মনে হয় ৫টা রিপাবলিক হয়ে গেছে।
স্বাধীনতার পরে স্বাধীনতা আসছে পৃথিবীর অনেক দেশে, ফার্স্ট রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, এর মানে কোন দেশের সংবিধান এটা কোরআন শরীফ বা বাইবেল না। তা আমরা চাই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে, সেই নির্বাচনের পরে নতুন বাংলাদেশে নতুন সংসদ একটি নতুন সংবিধান উপহার দিবে। তাহলে এটা এখন আমরা চাই। রাজনৈতিক দলগুলোর যে ঐক্যমত্যে পৌঁছানোর যে ব্যাপারটা ছিল সেই জায়গাটা এখন রাজপথে চলে আসছে, তাহলে হচ্ছে না কেন ঐক্যমত্যের এখন ঝামেলাটা এখানে কোথায়? আমার যেটা মনে হচ্ছে সবাই যত রাজপথে নাম মানে যে তার পলিটিক্সটা করবে এটা খুবই ক্লিয়ার। যেমন আজকে যেটা বিএনপির তরফ থেকে বলা হয়েছে, সম্ভবত খসরু ভাই বলেছেন আপনি অথবা আর কেউ, যে আমরা রাজপথের পাঠ শেষ করে এসেছি, এখন আমরা জনগণের দিকে অধিকার যাব। বুঝিয়ে দেওয়ার এটা সময়। বিএনপির তরফে ভেরি গুড স্ট্যান্ড। এখন যদি প্রশ্নটা উল্টো মতো হতো, ধরেন এই ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত নিল পিআর পদ্ধতিতে ইলেকশন করবে, তো তখন বিএনপি কি করতে হতো? বিএনপির তো রাজপথে আন্দোলন করতে হতো। তখন বিএনপিকে কি বলতে হতো? যে আমরা জনগণের ভোটাধিকার বা ইনসাফ নিশ্চিত করবার জন্য আমরা রাজপথে আছি। সুতরাং কারোর জন্য রাজপথে থাকা কমফোর্টেবল, কারোর জন্য রাজপথে না থাকাটা কমফোর্টেবল, যে যার পলিটিক্স টুকুন করবে এটুকুন আমাদের ভেরি ক্লিয়ার। কিন্তু আমাদের একটা বটম লাইন ঠিক করতে হবে, কাউরে পছন্দ না হলে আমরা অন্য দেশে পাঠাই দিব, অমুকের মতো পরিণতি হবে। বিএনপির মতো দলকে বলা যাবে না যেই পরিণতি হাসিনার হয়েছে সেটা বিএনপির হবে না, এইটা বলা যায় না। বিএনপির হাজারটা দোষ আছে, কিন্তু এটা কোনোদিন আওয়ামী লীগের সাথে তুলনা করা যাবে না, এবং এটুকুন আমাদের ন্যূনতম জায়গা রক্ষা করতে হবে। তো এই অবস্থায় তাহলে যদি এখন সেটা বাস্তবায়ন না হয়, তাহলে আপনারা কি নির্বাচনের দাবিতে জুলাই সনদের ভিত্তিতে আপনাদেরকেও কি নামতে হতে পারে? না, আমরা বরং অপেক্ষা করছি এই জন্য যে যেহেতু আবার থার্ড ফেজে ঐক্যমত্য কমিশনের একটা সময় বাড়ানো হয়েছিল, গতকালকে প্রধান উপদেষ্টাও সব দলের সাথে আরেকবার বসলেন। আমরা খুব বুঝবার চেষ্টা করছি উনি আসলে কি মেসেজটা এখানে দিয়েছেন, বা রাজনৈতিক দলগুলো দেখেন পলিটিক্যাল ফেলিওর যখন হয়ে যায় এই ব্যর্থতা তো সবার হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বারবার বুঝতে হবে, আমি হাজারবার বলেছি যে আপনারা রাজপথে আন্দোলন করেন, নিজেরা পলিটিক্যাল ঝগড়াঝাটি যা করেন, কিন্তু বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, অপরাপর যে ফ্যাসিবাদ বিরোধী বড় দলগুলো, আপনাদের হাই কমান্ডে প্লিজ ন্যূনতম যোগাযোগ রাখেন। আপনাদের প্রচন্ড ঝগড়াঝাটি কাদা ছড়াছড়ির মধ্য দিয়ে ফ্যাসিস্টরা যেন সুযোগ গ্রহণ করতে না পারে। কারণ এখানে আমাদের প্রতিবেশী থেকে শুরু করে এস আলমের হাজার হাজার কোটি টাকা তারা ওত পেতে বসে আছে ইলেকশনকে যে কোনোভাবে ভণ্ডুল করবার। ইলেকশনের আগে যে কোনো বড় বড় কিছু ক্যারেক্টারকে অ্যাসাসিনেশন করা হবে, দেখবেন গুপ্ত হত্যা করা হবে, যাতে তাদেরকে নিয়ে এমন আমরা শুনতে পাচ্ছি কিছু কিছু হয়তো রাজনৈতিক দল তাদের অবস্থা যদি খারাপ মনে করে তাহলে তার এমনও বলতে পারে যে না, আওয়ামী লীগকে নির্বাচনে লাগবে। তো এটা হলে তো আমরা নিশ্চয়ই আমরা রিয়াকশন দিব। ভাবি আপা, হাদি বলছে যে যদি ঐক্য এবং ফাটল ধরে তাহলে আবার ফ্যাসিবাদ ফিরে আসার হচ্ছে যে পথে আসছে, বোঝা যাচ্ছে তাদের হয়তো একটা জোট হতে পারে। সেই জোট হলে কি আসলে ভোটের মাঠে কি কোনো আসলে প্রভাব পড়বে? ইসলামী দলগুলো কেন্দ্র করে হয়নি, এবং যেটা আপা বলছেন যে জামায়াতের এই আন্দোলনের মধ্যে একটি দুর্বিসন্ধি থাকতে পারে। যেটা আপনার কাছে আমার জানতে চাওয়া সেটা হচ্ছে যে এখন যে ইসলামী দলগুলো মোটামুটি বলা যায় তারা হচ্ছে যে একটা লাইম, মানে তারা একটা জায়গায় চলে আসছে, বোঝা যাচ্ছে তাদের হয়তো একটা জোট হতে পারে। সেই জোট হলে কি আসলে ভোটের মাঠে কি কোনো আসলে প্রভাব পড়বে? আমার ধারণা এই জোটটা প্রথমত একটা ভোটের জোট হবে না। যেমন আমি খেয়াল করছিলাম যে আজকে যে হলো এটা তো একটা ইসলামী যে দলগুলো এটার মোটামুটি একটা, তো এরপরে কিন্তু কাছাকাছি অবস্থান কিন্তু এনসিপিরও আছে। এনসিপি পিআর চায় না, কিন্তু এনসিপিও কিন্তু জুলাই উচ্চকক্ষে PR সনদের চায়। উচ্চকক্ষা পিআর চায় এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চায়। নির্বাচন চায়। একই চায় এবি পার্টিও, একই চায় গণপরিষদও। কিন্তু এর মানে এই যে জামাতের সাথে যে আন্দোলনটা এটার সাথে যুগপতভাবে তারা নাই। আমি বরং যেটা বুঝতেছি সেটা হলো হয়তো আমরা কয়েকদিনের মধ্যে দেখতে পারি এমন যে ইসলামী দলগুলো তো একটা মোর্চা করলো আন্দোলনের জন্য, এমন হলো অবাক হব না যে ধরেন এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ এরাও জুলাই সনদ এর নিরিখে নির্বাচন এবং এর বাস্তবায়নের ভিত্তিতে এরা আবার একটা কর্মসূচিতে এবং দলবদ্ধ আন্দোলনে যেতে পারে। এবং আমার মনে হয় যে ভোটের রাজনীতিতে কে কার সাথে জোট করবে এই জোটটার এইখানে একটা মোটামুটি ডেমো হবে, কিন্তু এটা চূড়ান্ত হবে না। চূড়ান্ত হবে না এই জন্য নির্বাচন কবে হচ্ছে, কোন প্যাটার্নে হচ্ছে, এইটার উপরেও অনেক দল সিদ্ধান্ত নেবে শেষের দিকে যায়। ধরেন বাংলাদেশে এখন একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো হেফাজতে ইসলামের যে বিরাট সাপোর্টটা, তো হেফাজতে ইসলাম কার সাথে যাবে? এটা আমি যতটুকুন বুঝি হেফাজতে ইসলামের মধ্যে তো অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে, ইসলামিক পলিটিক্যাল পার্টি। সো এরা হয়তো কেউ কেউ জামাতের সাথে জোট করবে, আবার কেউ কেউ বিএনপির সাথে জোট করবে। মানে সব জায়গায় বিভিন্ন, কারণ তাদের তো এই জায়গাটার ভিন্নতা আছেই বিভিন্ন জায়গা থেকে। আমাদের বরং যেটা আপা যেটা বলছিলেন যে বাংলাদেশের যে সমস্যাটা সেটা তো হচ্ছে মূলত নির্বাচন। আমি এটাকে আরেকটু প্রিসাইসলি বলতে চাই যে যতগুলো সমস্যা হয়েছে এর মূলে ছিল আসলে নির্বাচন এক্স্যাক্টলি না, ত্রুটিপূর্ণ নির্বাচন। ওই ত্রুটিপূর্ণ নির্বাচনের কারণেই দেখেন এই যে হাসিনার ত্রুটিপূর্ণ নির্বাচন, সেই এরপর তো নির্বাচনই নাই, এরপরে ফ্যাসিবাদ। তো এখন আমাদের হলো কি, আমরা একটা ভালো নির্বাচন কেন চাই? ভালো নির্বাচন মানে নির্বাচন চাই না, আমরা ভালো নির্বাচন চাই। তো প্রথম কথা হলো
আমরা ফেব্রুয়ারি হোক ডিসেম্বর হোক ইলেকশন তো লাগবে। এই ইলেকশনটা যদি ডিসেম্বরে হয় ফেব্রুয়ারিতে হয়, বর্তমান যে অবস্থা তাতে আমরা একটা কতটুকুন ভালো ইলেকশন পাবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় অলমোস্ট ৪৫ ঘন্টা লেগেছে মনে হয় আরো বেশি আর ১০ থেকে ১১,০০০ হিসাব ভোটারের টানতে। করতে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা খুব দ্রুত হয়েছে, কিন্তু ইলেকশনে তো কিছু মিসম্যানেজমেন্ট থাকবে। তো আমাদের যে কালচার দাঁড়িয়েছে ধরেন, আমাদের যারা হেরে যাচ্ছেন, তো একটা হলো ইলেকশন মিসম্যানেজমেন্ট, আরেকটা হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং। তো মিসম্যানেজমেন্টকে যখন আপনি ইঞ্জিনিয়ারিং বলে ইলেকশন বর্জন করলেন, তো পরের জাতীয় ইলেকশনেও তো বিএনপি যদি উইন করে, হ্যাঁ? এরপরে বিরোধী এনসিপি, জামাত সবাই এই মিসম্যানেজমেন্টগুলোকে ইলেকশন রিগিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে সবাই মিলে বর্জন করে, তো তখন আপনি কি করবেন? মানে এখন আপনি বর্জন করছেন। এখন আপনি মিসম্যানেজমেন্টকে ইঞ্জিনিয়ারিং বলছেন, ইলেকশন রিগিং বলছেন, রাইট? তো ঠিক এই টেবিলটা আপনার দিকে ঘুরে যদি দেয় ৪ মাস পরে জাতীয় নির্বাচনের সময়, দেখবে বিএনপি বিজয়ী হচ্ছে, সবাই মিলে বলবে যে ইলেকশন রিগিং হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমরা মানি না, বর্জন করলাম। তখন আপনি আবার কি ফিলোসফি দাঁড় করাবেন? সুতরাং আমাদের একটা কমন জায়গায় দাঁড় করাতে হবে। আমাদের একটা ভালো ইলেকশন লাগবে। তো আজ ভাই ভালো ইলেকশনের জন্য তো হচ্ছে যে আপনার ফ্রি ফেয়ার এবং হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড, Of সবার course. জন্য সমান অধিকার। আপনি ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি যে আপনি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করবেন। সেই ঘোষণা দেওয়ার পর আসলে আপনি ভোটের মাঠের পরিস্থিতি আসলে কি বুঝছেন, যে আপনি কি সন্তুষ্ট সার্বিক বিষয়ে না, এখন ধরেন লেভেল প্লেইং ফিল্ড তো অনেক ধরনের। যেমন একটা হলো আমরা যখন একদম ফুল সুইং তফসিল ঘোষণা হয়ে যাবে, তফসিলের পর দলগুলো কোথায় কোথায় যাচ্ছে, ধরেন কেউ একটা ২টা দল কোন একটা স্কুলে গিয়ে ক্যাম্পেইন বা কলেজ বা ইউনিভার্সিটিতে ক্যাম্পেইন করবার সুযোগ পেল, আর ২টো দল সেই কলেজে ঢুকবার চান্স পেল না। এর মানে এখানে তো সমস্যা শুরু হবে। কিন্তু এখন যেটা আছে, এখন দেশে একটা এই অর্থে লেভেল প্লেইং ফিল্ড আছে, সেটা হলো সবাই কথা বলতে পারছে। দেখেন মানে বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, সবাই কিন্তু কথা বলতে পারছে। এর মানে কথা বলার ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আছে। কথার কারণে কেউ মনে হয় মাজলুম হচ্ছে না, ঝগড়া হচ্ছে হোক না, মানে চূড়ান্ত পর্যায়ে খারাপ কিছু না হওয়ার আগে কিছু পলিটিক্যাল বিউটি তো থাকবে। তো আমরা যেটা মনে করি আমাদের ইলেকশন বা আমি যে স্বতন্ত্র ইলেকশনটা করতে চাই, এটা তো একটা ভিন্ন জায়গা থেকে, যে আমরা যে এই যে তরুণদের হাত ধরে একটা ঐতিহাসিক গণঅভ্যুত্থান হলো, সুতরাং তরুণদেরকে রাজনীতির সামনে আনা এবং আস্তে আস্তে করে উৎসাহিত করা, এইটা হলো আমাদের মূল টার্গেট। সুতরাং আগামী যে সংসদটা হবে, আমরা বরং বিএনপি, জামাত ইসলামী সবাইকেই বলতে চাই, বিএনপির মধ্যেও তো নিশ্চয়ই তরুণরা আছে, ছাত্রদল আছে, আর জামাত, সবার মধ্যে সবার একটা স্টেপ গ্রহণ করা দরকার, যে তাদের অন্তত 1/3 মেম্বার যেন তরুণদের মধ্যে থেকে থাকে। কারণ এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের মূলধারার রাজনৈতিক দলগুলোর সমস্যা, তারা তরুণদের ভাষা পড়তে জানে না এবং বুঝতে চেষ্টাও করে না। কেউ যদি বুঝাতে চায় তাকে সে বেয়াদব আমরা মনে করে। আপনাকে আমরা একটু হাদি ভাই আপনার কাছে যেতে চাই। আপা বলছে যে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। তার মানে হচ্ছে যে জনগণ আস্থা, মানে রাজনৈতিক দলগুলোর মধ্যেই পরবর্তী সময়ে আস্থাহীনতার সংকট, যে আসলে সে গিয়ে আবার স্বৈরাচার হয়ে উঠবে কিনা, অথবা এই মানে জুলাই সনদ বাস্তবায়ন না হলে স্বৈরাচার হয়ে ওঠার প্রবণতা আছে। আপনারাও কি আসলে রাজনৈতিক একটা দলগুলোর ওই যে প্রতি আস্থা রাখতে প্রবাদ পারছেন না? আছে না, যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। বাংলাদেশের জনগণের হয়েছে কপাল খারাপ, এবং বাংলাদেশের জনগণের কপালে এমনই খারাপ যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে সে প্রকৃত অর্থে আর কোনো স্টেটসম্যান পায় নাই। স্টেটসম্যান যাকে বলে, পলিটিশিয়ান সে অনেক পেয়েছে, স্টেটসম্যান পায় নাই। তো এটা তো আমাদের আসলে কালেকটিভ কপাল খারাপ, তকদির খারাপ। তো বরং এইখানে যেটা বাস্তবতা, ধরেন জনগণ যে বিশ্বাস করবে বাংলাদেশের রাজনীতিকরা, দেখেন আমরা শত বকাঝকা করার পরও দিন শেষে ট্রাস্ট তো করতে হবে পলিটিশিয়ানদেরই, মানে আমরা করতে বাধ্য, আর তো আমাদের কোনো সেকেন্ড স্কোপ নাই, এটাই করতে হবে। কিন্তু ফ্যাক্ট যেটা, ধরেন আমি যদি রিসেন্ট পাস্টের ক্ষেত্রে বলি, সেটা হলো বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর একটা তুমুল সমঝোতা এবং ঐক্য হয়েছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে। এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে একদিকে স্বৈরাচার, বাকি বিএনপি, আওয়ামী লীগ সবাই মিলে কিন্তু একটা পলিটিক্যাল কনসেনসাস তৈরি করেছিল, এবং তারা যে ঐক্যের রূপরেখা প্রণয়ন করেছিল। এরপরে স্বৈরাচারের পতন হলো। আপনার নিশ্চয়ই মনে থাকবার কথা যে স্বৈরাচার পতনের পরে আমাদের রাজনৈতিক দলগুলো একটা মাত্র সিগনিফিক্যান্ট ব্যাপার বাস্তবায়ন ছাড়া আর সবগুলো থেকে সরে এসেছে, একটাও তারা বাস্তবায়ন করে নাই। যেই রূপরেখা রাজনৈতিক দলগুলো মিলে বসে একসাথে দিয়েছিল, একটা হলো সেটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে আপনার পার্লামেন্টারি সিস্টেমে ব্যাক করা। তো এছাড়া এই যে সকলে বসলো, মানুষ আন্দোলন করলো, স্বৈরাচারের পতন হলো, তারপরে যে যার ঘরে ফিরে গেল। তো এইরকম যেহেতু এক্সপিরিয়েন্স, বিটার এক্সপিরিয়েন্স বাংলাদেশের মানুষের আছে, সুতরাং সে তো কারো উপরে ট্রাস্ট করতে ভয় পাবে। এই জন্য জনগণকে তো আর বকাঝকা করেও লাভ হবে না। এখন আমাদের কাজ হলো দুটো রাজনীতিবিদরা বারবার ট্রাস্টের পরীক্ষা দিতে থাকবেন। বরং জুলাইয়ে কি কাজ হয়েছে, জুলাইয়ের অর্জনটা কি, সেটা হলো
আমরা যে কাউকে আঙুল তুলে প্রশ্ন করতে পারি, এবং যার দিকে আপা বলছে না যে বিএনপির দিকে এত তীর, কয়টা তীর, তো ব্যাপার হলো আপনি ধরেন যদি ঢিল ছুঁড়ে মারেন একটা বাগানের মধ্যে, কোন ঢিল মানে কোন গাছটায় সব থেকে বেশি ঢিল পড়বে? যেই গাছটায় ফল বেশি, অথবা যেই গাছটা অনেক বড় মানুষকে ছায়া দেয়। বিএনপি হলো বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল, সুতরাং তার প্রতি তো বেশি ঢিল পড়বে। এখন তার কাজ হলো দুটো, সে চাইলে ওই দ্বিগুণ শক্তিতে ঢিল ফেরত দিতে পারে, আর একটা হলো না যে আমি বড় হিসেবে উত্তর দেওয়ার চেষ্টা করি। বিএনপিকেই প্রমাণ করতে হবে, আমরা চাই সেটা করুক। দেখেন, বিএনপি শত সমালোচনার পরে হাজারবার আমরা বলেছি, বিএনপি ফেল করলে সে ডুবলে একা ডুববে না, সে তো পুরো বাংলাদেশকে নিয়ে ডুববে। কারণ এই বিএনপি হলো বাংলাদেশপন্থী রাজনীতির সব থেকে বড় জায়গাটা, যাদের ঢাকার বাইরে আর কোনো কেবলা নাই, পলিটিক্যাল কেবলা। এখন এটা যদি কালেকটিভলি ফেল করে, সেই ফেলিওর তো আমাদের সবার। এই জন্য আমরা যেটা বলি যে বিএনপিকে আমাদের, আপা যেটা বলছিলেন না, একটু বলি যে শহীদ জিয়ার রাজনীতির কথা। আমার বরং এখন মন ছোট করে খারাপ আমরা হয় যে প্লিজ, যে বিএনপির মধ্যে এখন নতুন একটা বিএনপি, যারা কোনোদিন আন্দোলন সংগ্রামে কিন্তু ছিল হাদি না, ভাই, কষ্টও করে নাই। আপনি কিন্তু ইদানিং ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আমি দেখছি যে বিএনপি শহীদ জিয়ার আদর্শে ফিরিয়া যাও। এই আমরা তো এটা বারবার বলছি যে যেই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি, বেগম জিয়ার বিএনপি, তাদের মধ্যে কেউ কেউ এখন এমন একটা ইসলামোফোবিক বিএনপি করবার চেষ্টা করছে। তো এটা তো আমরা খুব পরিষ্কার বুঝতে পারতেছি যে যার আমি নাম বলছি না, কোনো একজন বড় রাজনীতিবিদ, বিএনপির বড় নেতা, তার মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন, তিনি কোনোদিন ফেসবুক প্রোফাইলটা পর্যন্ত আনলক করেন নাই, লক করে রেখেছেন। তার বাবা যে একটা বড় রাজনৈতিক দলের এত বড় নেতা, সেটা পর্যন্ত বলেন নাই। কিন্তু এখন বিরাট করে তারা এমন এক্সপোজার নিয়ে হাজির হচ্ছেন, বাংলাদেশপন্থী কেউ কোনো কথা বললেই সেটা তাদের চিন্তার বাইরে গেলেই তাকে জামাতি বলা হচ্ছে। তো আপনারা এরকম কয়জনকে জামাতি বলবেন? তো এই যে যারা ইভেন তারেক রহমানকে দেশে আসার ক্ষেত্রে বিএনপির কোন গ্রুপ বাধাগ্রস্ত করছে, এটুকু আমরা যে একদম জানি না তা কিন্তু না। তাকে ভয় দেখানো হচ্ছে বারবার যে প্লিজ আপনি আইসেন না, এটা হবে সেটা হবে। এবং তারেক রহমান সাহেব না আসলে এই বিএনপিকে নিয়ে তাদের সাথে বাণিজ্য করা সম্ভব হয়, এরকম ইস্যুস কিন্তু আছে। তো আমরা প্রত্যাশা করছি অতি শীঘ্রই তারেক রহমান সাহেব আমরা দেশে হচ্ছে ফিরবেন একেবারে এবং উনি শেষ এই জায়গায় বাণিজ্য চলে নষ্ট আসছি। করে দিবেন। আপা একদম 1 মিনিটে একটু বলবেন, তাহলে এই যে বিএনপি বড় দল, দায়িত্ব তার বেশি, যতই অভিযোগের তীর আসুক সবকিছু যে আপনারা তো প্রেশার গ্রুপ, কিন্তু রাজনৈতিক দল নয়। তো এই যে এরকম একটা পরিস্থিতি আসলে রাজপথ এবং হচ্ছে যে মুখোমুখি বলা যায়, কেউ বলছেন নির্বাচনের পরে নতুন সরকার এসে সেটা করবে, আর কেউ সেইটাকে করার জন্য আগেই হচ্ছে রাজপথে আন্দোলনে যেতে চায়। আপনারা প্রেশার গ্রুপ হিসেবে এই রাজপথের যেই আন্দোলন, সেটাকে মিনিমাইজ করে জায়গাটা আপনারা সৌন্দর্য করার জন্য আপনাদের পক্ষ আমরা থেকে বরাবর আগেও যেটা চেষ্টা করেছি, তখন বিএনপি, জামাত ইসলামী, অপরাপর অন্যান্য দল থেকেও সহযোগিতা পেয়েছি, এবারও এভাবে সহযোগিতা পাবো বলেই প্রত্যাশা করছি। আমরা যেটা চাই যে একটা জায়গা খুব ক্লিয়ার, যে প্লিজ জুলাই সনদ, দেখেন আপা যেটা বলেছে, জুলাই সনদ কিন্তু পূর্ণাঙ্গ হয় নাই। ভাই, জুলাই সনদে একদম 20 এখন এমন সেকেন্ডের কিছু মধ্যে শেষ জিনিস করতে আছে হবে। যেটা এখনো কমপ্লিট হয় না, ওটাকে কমপ্লিট করবার জন্য প্রয়োজনে আমরা আবার সকল দলের কাছে যাব, হাতে পায়ে ধরবো। তবু আপনারা বসেন, ঝগড়া করেন, কথা বলেন, মীমাংসা আসেন, কিন্তু জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে, এবং সেই নির্বাচনটা আমাদের ঈদের উৎসবের মতো ঐতিহাসিক শ্রেষ্ঠ নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি, এবং দলগুলো অবশেষে সবাই একমতে পৌঁছাবে বলেও আমরা বিশ্বাস করি নির্বাচনের আগে। তাহলে এখন যে পরিস্থিতিটা, সেইটা আসলে তাহলে হ্যাঁ, মানে একটু একটু আন্দোলন যে যার মতো করুক না, মানে পলিটিক্সে তো যে যার মতো করবে, বিএনপি করবে, জামাত করবে, নইলে তো পলিটিক্স থাকে না। কিন্তু আমরা মনে করি এই সমস্ত পলিটিক্যাল শেষে বিএনপিও তার জায়গা থেকে একটু সরে আসবে, জামাত সরে আসবে, এনসিপি সরে আসবে, কারণ পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ। এইটা যদি পলিটিক্যাল পার্টি করতে ব্যর্থ হয়, তাহলে পুরো দেশের সবার, মানে আমরা সবাই একসাথে ফেল করব। হাদি ভাই এত